আপনাদের সবাইকে আজকে এই কর্মশালায় আসার জন্য সবাইকে নারী পক্ষের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কর্মশালা থেকে কি প্রত্যাশা করি সেটার উপরে হলো যে আমি আসলে ওই বিষয়টা অত ভালো জানি না। এই 2 দিনের কর্মশালায় হয়তো আশা করি সেটা জেনে যাব। আমার ধারণা খুবই অল্প, এই সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাই। আজকের কর্মশালা সম্পর্কে আমার কোনো ওরকম ধারণা নেই, সেজন্য 2 দিনের কর্মশালায় আশা করি সবকিছু জানতে পারবো। আমি সিডর সম্বন্ধে কিছুই জানি না, আর এইসব প্রোগ্রামে আমি 2 দিনে যা শিখবো এটাই আমার অনেক পাওয়া। সিডিওর সম্পর্কে অত ধারণা আমার নাই, সেই বিষয়ে আমি শিখবো এবং আরও যে বিষয়গুলো আছে সেগুলো আমি শিখবো। আরও কিভাবে নতুন নতুন কৌশলে আমরা কাজগুলো করতে পারি সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা এখান থেকে যেন নিয়ে যেতে পারি এই প্রত্যাশা রাখি। সিডিও সম্পর্কে অতটা আমার খোলাসা হয় নাই ধারণাগুলা, তো আশা করতেছি আজকে আমি খুব ভালো মতো জানতে পারবো। সিডো সম্পর্কে আমার তেমন ধারণা নাই, তাই এখান থেকে 2 দিনের প্রোগ্রাম আমি সুন্দরভাবে জানার খুব আগ্রহ। সিডোর সম্বন্ধে আজকে জানতে চাই এবং কিভাবে নারী নির্যাতন বন্ধ করা যায় সেই কৌশল জানতে চাই। সিডোর সম্পর্কে আমার তেমন কিছু ধারণা নেই, সেই ধারণাটা সুন্দরভাবে যেন আমি নিয়ে শ্রমিকদের মাঝখানে ছড়িয়ে দিতে পারি, সেটাই আমার জানা। সিডো সম্পর্কে আমি জানি এবং বাংলাদেশ মূলত সিডো নিয়ে কিভাবে কাজ করছে আমি আসলে এটা জানার জন্য এখানে এসেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বলেছি সিডোর আলোকে নারী শ্রমিকের অধিকার বিশ্লেষণ। আজকে এই দুই দিনের যে আমাদের কর্মশালা, সেই কর্মশালার একটা উদ্দেশ্য এবং নারী আন্দোলন এবং নারী শ্রমিক আন্দোলনে যৌথ এজেন্ডা নির্মাণ। আমরা 2017 সালে আমরা সজাগ কোয়ালিশন নামে একটা কোয়ালিশন তৈরি করি। তখন আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল, পোশাক শিল্পে নারী শ্রমিকের কর্মক্ষেত্রে যে ধরনের যৌন হয়রানি কিংবা সহিংসতার শিকার হয় সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং এখানে নারী নেতৃত্ব তৈরি করব। আমরা পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকের অধিকার ত্বরান্বিতকরণ প্রকল্প যখন শুরু করি, আমাদের মূল উদ্দেশ্য ছিল শ্রমিক আন্দোলন এবং নারী আন্দোলনের সমন্বয়ে নারী শ্রমিকের দক্ষতা উন্নয়ন এবং নারী শ্রমিকের স্বার্থ সুরক্ষা। আমরা সাভারে যে কাজটা করেছি, আমরা প্রায় 200 শ্রমিকের সাথে বিভিন্ন ধরনের কর্মশালা করেছি, নারীর উপর সহিংসতা এবং যৌন হয়রানি বিষয়ক, এবং ট্রেড ইউনিয়নের সদস্য হলে তাদের দায়িত্ব। আমরা প্রায় 200 জন সদস্যের সাথে, আপনার একদম বেসিক ট্রেড ইউনিয়ন এরকম সদস্যদের সাথে আমরা অনেকগুলো কর্মশালা করেছি, ট্রেনিং করেছি এবং তাদের ভিতরে আমরা চেষ্টা করেছি নেটওয়ার্কিংটা তৈরি করা এবং এটা এখনও অব্যাহত আছে। তো আমরা কেন এই প্রকল্পটা নিলাম, যে একটা নারী সংগঠন কেন ভাবছে যে আমাদের শ্রমিক আন্দোলনের সাথে কাজ করতে হবে? আপনারা বেশিরভাগই কাজ করছে নারী এবং পুরুষ শ্রমিকের জন্যই কাজ হচ্ছে। নিজের ইউনিয়নের মধ্যে আপনারা কতটুক নারীরা স্পেস পাচ্ছে? নারীদেরকে ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত করাটা একটা চ্যালেঞ্জের বিষয়। নারীদের কিছু প্রতিবন্ধকতা থাকে, ট্রেড ইউনিয়নে কাজ করতেও তাদের সেই কর্ম পরিবেশটা যেরকম হওয়া উচিত হয়তো সেটাও তারা সঠিকভাবে পাচ্ছে না। এই কারণে নারীরা কিন্তু এই নেতৃত্বের পর্যায়ে আসতে অনেক আগ্রহী না। সংগঠনগুলোতেও নারীর প্রতিনিধিত্ব কম না, কিন্তু সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে প্রতিনিধিত্ব কম। যখন ট্রেড ইউনিয়নগুলি বা শ্রমিক সংগঠন জাতীয় পর্যায়ে দর কষাকষিতে যায়, আলোচনায় যায় সরকারের সাথে, সেইখানে নারী স্বার্থ নিয়ে কতটুকু আলোচনা হয়? আমরা নিজেরাই আসলে উৎসাহিত বোধ করি না যে আমরা আগায় গিয়ে আমাদের সমস্যার কথাগুলো বলবো। নারী আন্দোলনের শক্তি এবং শ্রমিক আন্দোলনের শক্তি, আমাদের মনে হয়েছে এই দুইটাকে একত্র করতে পারলে আমরা একটা বিশাল পরিবর্তন আনতে পারবো। আমি আমার জীবনে কখন বুঝতে পারলাম যে আমি নারী? আমি যেটা করতাম, আমি মাছ ধরতাম, গাছে উঠতাম, ছেলেদের যে কাজগুলো থাকে আমি বেশি করতাম। তো আমাকে বেশিরভাগই বলা হতো, এই তুমি মেয়ে মানুষ, তুমি এসব করো কেন? আমি যেহেতু এই ট্রেড ইউনিয়নের লাইনে অনেক বছর আছি, তো আমার বাসা থেকে আমার বাবা একদিন বলতেছে, রাত হয়ে গেছিল, অনেক রাত পর্যন্ত কি কোনো মেয়েরা থাকে? স্কুলে যখন পড়তাম বান্ধবীরা মিলে আমরা কুমিল্লায় চলে গিয়েছিলাম পিকনিকে। এখন আমার আস্তে আস্তে সে রাত 11টা বেজে গেছে। আমার আম্মু করছে কি, আমাকে রাত্রেবেলা ঘরেই ঢুকতে দেয় নাই। বিয়ের পর আমাকে শুনতে হলো প্রথম কথাটা যে তুমি মেয়ে, তুমি চাকরি করবা কেন? আমার ছেলে কি কম টাকা কামায়? আমাকে দেখতে এসেছিল এক জায়গা থেকে, তো তারা সম্পূর্ণ কথাবার্তা হয়ে গিয়েছিল। যখন আমি বললাম যে আমি বিয়ের পর আমি চাকরি করব, তারা দিবে না, আমাকে গ্রামে যেয়ে থাকতে হবে, আমাকে মেয়ে কেন চাকরি করবে? আমরা ভাই বোন
সবাই একসাথে যখন খাওয়া দাওয়া করতাম, তখন আমার আম্মা দেখতাম কি লুকিয়ে লুকিয়ে আমার ভাইকে বড় মাছটা দিচ্ছে। এই সেশনে আমরা বৈষম্য, ন্যায্যতা, সমতা, বৈচিত্র্যতা এই বিষয়গুলো নিয়ে নারী পক্ষের যে ভাবনাগুলো আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা কি মনে করি নারী পুরুষের মধ্যে শারীরিক কোনো পার্থক্য আছে? শারীরিক পার্থক্যের উপর ভিত্তি করে আমরা বৈষম্য করেছি। এই যে দুইটা গোল্লা আছে, একটা নারী একটা পুরুষ, এই ছোট্ট এই তফাতের কারণে দেখেন বড়টা হচ্ছে বৈষম্য। আমরা কি চাই বলেন? নারী পুরুষের মধ্যে সমতা চাই। ন্যায্যতা হলো এমন একটা জিনিস, সেটা ওই সমতায় যাইতে সাহায্য করে। যে দলিলে পৃথিবীর প্রতিটা রাষ্ট্র শরিক হবে, এবং সেটাই হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটাতে সবাই বলল সব মানুষ সমান মর্যাদা নিয়ে জন্ম নেয়, এবং কেউ কাউকে বঞ্চিত করতে পারবে না, কেউ কাউকে বৈষম্যের শিকার করতে পারবে না। কিছুদিন পরেই তারা এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসকে ভিত্তি করে বিভিন্ন রকম দলিল বানাতে আরম্ভ করলেন, এবং প্রতিটা দেশের রাষ্ট্র প্রধান এই দলিলে স্বাক্ষর দেওয়ার পরে ওই দলিলটা প্রত্যেকটা দেশের জন্য একটা আইনি ফ্রেমওয়ার্ক হয়ে যায়। আজকে যেটাতে আমরা ফোকাস করব, যেটা সকাল থেকে আলোচনা আমরা করছিলাম, যে বৈষম্য বুঝতে হবে, পার্থক্যটা চোখে দেখলে, অনুভব করলে তখনই আমি অনুধাবন করব আমার সঙ্গে কি পার্থক্য করা হচ্ছে নাকি বৈষম্য করা হচ্ছে। পার্থক্য নট নেসেসারি সবসময় খারাপ, কিন্তু বৈষম্য করলেই বোঝা যাবে আমাকে কিছু না কিছু থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই এটা করা হচ্ছে। কেমন? তো সেইটা বোঝার জন্য এবং সেইটা যাতে না হয় সেজন্য যে কাজটি এই জাতিসংঘ আবার করলো সেটা হলো সিডোকে তৈরি করলো। নারীপক্ষ সহ বাংলাদেশের নারী আন্দোলন বিশ্বাস করে যে এইটা একটা এমন একটা ইনস্ট্রুমেন্ট, এমন একটা দলিল, এমন একটা আইনি কাঠামো যা নারীর প্রতি যে সমস্ত বৈষম্য হচ্ছে, যার ফলে নারী বিভিন্ন রকম অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেইটা বোঝার জন্য একটা স্পষ্ট ধরনের ধারণা দেয় এবং কিভাবে তা দূর করা যায় তার একটা নির্দেশনা দেয়। সিডো, আমি সিডো বলছি, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন। বাংলায় হচ্ছে নারীর প্রতি সকল রকম বৈষম্য বিলোপ সনদ। এটা জন্মের প্রথম দিকেই বাংলাদেশ একটি রাষ্ট্র যে এটাকে গ্রহণ করেছে। মুসলিম বিয়েতে যে ডকুমেন্টটা হয় সেটার নাম হলো কাবিননামা। এই কাবিননামায় তোমাকে একটা বেয়াদবের মতো প্রশ্ন করেছিল। সে প্রশ্নটা কি ছিল জানো? আপনি কি কুমারী? ওই মুহূর্তে আমার এতটাই আত্মসম্মানের মধ্যে লেগেছে এই প্রশ্নটা কেন। কাজী আমার মুখের দিকে তাকায় সেটা বলে কি এটা সরকারি এর মধ্যে লিখতে হয়, তাই লিখেন। আমি এটা আপনাকে কেন বলবো? আমি তোমার হাইম্যান ঠিক আছে কিনা, সতী পর্দা ঠিক আছে কিনা, প্রশ্নটা হচ্ছে এইটা। কত বড় বেয়াদব! হ্যাঁ, তো এইটা মজাটা হলো সিডো ব্যবহার করে আমরা এই ক্লজটাকে অ্যাবলিশ করে দিয়েছি। নারীপক্ষ ওয়ান অফ দেম, মামলা যারা আমরা করেছি। এইরকম মামলা করার জন্য সিডো নামক এই যে ইনস্ট্রুমেন্টটা আছে, এটা বাংলাদেশে ইতিমধ্যে আমরা বহুবার ব্যবহার করেছি। এই একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি অতি সম্প্রতি। সিডো 30টা অনুচ্ছেদেই এই 3টা প্রিন্সিপালকে, এইটার উপরে ভিত্তি করেই সিডো দলিলটা তৈরি হয়েছে। কোন আর্টিকেলে কোন নীতির কথা বলেছে, তো সিডোর আর্টিকেলগুলোতে এই জিনিস ডিফাইন করা আছে। 1 2 3 4 করে সব কিছু বলা আছে। শিক্ষা, স্বাস্থ্য, 16তে আছে বিবাহ, পরিবার গঠন, বলেছিলাম না? হ্যাঁ, তারপরে হলো এর ম্যানেজমেন্ট এবং স্টেটের রেসপন্সিবিলিটি। এখানে আমার কাছে 3টা ঘটনা আছে, আমি একটা কেস স্টাডি দিচ্ছি। নারী শ্রমিক সীমা সংসারের প্রয়োজনে তার আয় বৃদ্ধির জন্য রাতের শিফটে কাজ করার জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। সালমা একজন দক্ষ শ্রমিক। সে একটি কারখানায় চাকরির মৌখিক পরীক্ষা দিতে যায়। এই সময় কর্মকর্তারা তাকে কিছু প্রশ্ন করে। সন্ধ্যার পরে কাজ শেষে বাড়ি ফেরার নিরাপত্তাহীনতা।
আমার অনুরোধ, আপনারা লিখে আপনাদের সুপারিশগুলো আমাদের কাছে দিবেন, সো দ্যাট যেটা আমাদের শেষের দিনে যৌথ আন্দোলনের এজেন্ডা তৈরি করব ওইখানে সহায়তা করতে পারে। প্রত্যেকের কাছে কিন্তু আমাদের এই সিডোর পকেট বইটা আছে। এটা সংবিধান আমাদের জন্য। অনুচ্ছেদ 1-2 ভালো করে দেখবে, এখন যার যার নাম্বার অনুচ্ছেদ শেষে দেখবে, কেমন? ব্যক্তিগত জীবনে নারী পুরুষ সম অবস্থানে নাই, দায় দায়িত্ব কর্তব্য ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে সম অবস্থানে নাই। সিডো বলেছে এই সম অবস্থানে আনতে হবে। এজন্য যদি পজিটিভ ডিসক্রিমিনেশন করতে হয় নারীর প্রতি সেটা করো, অর্থাৎ বাড়তি সুযোগ দাও। আর পুরুষকে বলছে বাড়তি সুযোগ দেওয়ার ফলে তুমি আবার ভেবো না যে নারীকেই সব করতে হবে, তোমাকেও সমান দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রকে সিডো বলে দিয়েছে এগুলি কমানোর জন্য ব্যবস্থা নাও। সিডো কিভাবে বৈষম্য দেখে সেটা আমরা একটু আলোচনা করব। এই সিডো কনভেনশনে আমরা বারবার বলছি 3টা মূল নীতি আছে: বৈষম্য দূরীকরণ, সমতার নীতি, রাষ্ট্রের দায় দায়িত্ব। আমার সিডো কনভেনশন বলছে বৈষম্য যেটা হতে পারে সেটা ডাইরেক্টও হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। হ্যাঁ, এই ডিসক্রিমিনেশনগুলিকে আমরা কেন চ্যালেঞ্জ করছি? কারণ এগুলি আমার স্বাধীনতা, আমার মানবাধিকার খর্ব করে। তো এখন আমরা ছোট্ট 2টা কেস স্টাডি, আমরা 4টা টেবলে ভাগ হব। এক একটা টেবল স্টিল কারখানার ক্ষেত্রে পুরাতন বৈষম্যমূলক নীতি ছিল যে কোনো নারী শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না। পরবর্তীতে এই নীতি শিথিল হওয়ায় নারীরা স্টিল কারখানায় নিয়োগ পায়, কিন্তু এই কারখানায় উৎপাদন কমে যাওয়ায় শ্রমিক ছাঁটাই করতে হয়। নিরপেক্ষ নিয়ম অনুযায়ী যে শ্রমিকরা পরে যোগদান করেছে তাদের আগে ছাঁটাই করা হলো। এতে দেখা যায় বেশিরভাগ ছাঁটাইকৃত শ্রমিক নারী। এখন প্রশ্ন হয়েছে আমাদের এখানে, এই ছাঁটাই নীতি বৈষম্যমূলক ছিল কিনা, যদি হয়ে থাকে তাহলে প্রত্যক্ষ নাকি পরোক্ষভাবে, ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃতভাবে, বর্তমানে বৈষম্য নাকি ঐতিহাসিক বৈষম্য, এটি রাষ্ট্রের দ্বারা নাকি রাষ্ট্রের বাহিরে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির দ্বারা সৃষ্টি হয়েছে। ছাঁটাই প্রক্রিয়া কেমন হলে নারীর প্রতি বৈষম্যটা হতো না? তো আমরা এখানে যেটা বুঝতে পারছি, প্রথমত এটা একটা প্রতিষ্ঠান বৈষম্য করছে, এটা ইচ্ছাকৃতভাবে বৈষম্য হয় নাই, আর এটা বৈষম্যটা করছে একটা প্রতিষ্ঠান। বৈষম্যটা একদম প্রথমেই হয়েছে, যেটা হচ্ছে নিয়োগ যখন দিছে তখন। যদি সেই স্টিল কারখানায় প্রথমত নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক সমানভাবে নিত, তাহলে কিন্তু লাস্ট গিয়ে যখন ছাঁটাইকৃতভাবে শ্রমিকগুলো ছাঁটাইছে তখন কিন্তু সেই বৈষম্যটা হতো না। কিন্তু এটা ন্যায় হলো কি না? প্রথমত ওই যে লে অফ করতে হবে, লে অফ কইরা ওই যে 15 দিন তার মানে যে একজন মালিক যদি সৎ ইচ্ছা থাকে আর যদি ট্রেড ইউনিয়নও তার সাথে ওইভাবে নেগোশিয়েট করে, এই আইনের মধ্যেও বিভিন্ন কৌশল বার করা যায়। এখন আমরা কেস 1-এ যাই। একটি সরকারি মৎস্য প্রকল্প প্রণয়ন করা হয়েছে যেখানে নারী ও পুরুষদের মৎস্য চাষের প্রশিক্ষণে সমান সুযোগ দেওয়া হবে। প্রকল্পটিতে একটি শর্ত ছিল যে অংশগ্রহণকারীদের নিজস্ব পুকুর থাকতে হবে। এই মৎস্য প্রকল্প নারীর প্রতি কোনো ধরনের বৈষম্য করেছিল কিনা? আমাদের উত্তর হচ্ছে যে হ্যাঁ, বৈষম্য করেছিল। এখানে জানতে চাওয়া হয়েছে যদি বৈষম্য করে থাকে তাহলে কি ধরনের বৈষম্য হয়েছে। প্রথমত মনে হয়েছে এটা প্রত্যক্ষভাবেই একটা বৈষম্য করা হয়েছে, যেহেতু হিন্দু উত্তরাধিকার আইনটা মানে ঐতিহাসিক একটা আইন, এটা আসলে নতুন করে করা কিছু না, তাই আমাদের কাছে মনে হয়েছে যে বৈষম্যটা ঐতিহাসিক ছিল, এই বৈষম্যটা রাষ্ট্রের দ্বারাই সৃষ্টি হয়েছে। শেষে আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে এই প্রকল্পটা কিভাবে সাজালে পারে নারীর প্রতি যে বৈষম্য হয়েছে তা রোধ করা যায়। প্রথমত মনে হয়েছে আমাদের যে আমাদের যদি ভাষাগত একটু যে নিজস্ব পুকুর না করে যে কারো পুকুরেই আমি এই কাজটা করতে পারতাম। এটা প্রত্যক্ষ ইচ্ছাকৃত এবং এটা ঐতিহাসিক। এই প্রকল্পটির জন্য যদি সরকার থেকে মানে নারীদের জন্য যেহেতু উদ্যোগ নিচ্ছে, তারা সমভাবে পুরুষের সাথে মৎস্য চাষ করবে, তারা যদি লিজ নিয়ে কিছু পুকুর বরাদ্দ করে দেয় নারীদের জন্য, তাহলে এটা বেটার হবে নারীদের জন্য সমানভাবে কাজ করার। ঐতিহাসিকভাবে যেটা হয়ে আসছে সেটা যেন আমরা স্বতঃসিদ্ধ হিসাবে না দেখি। বাংলাদেশে
এই যে 16 ধারা ধর্মের অজুহাত দিয়ে আমরা স্বাক্ষর করছি না। মরক্কো স্বাক্ষর করেছে, টিউনিশিয়া স্বাক্ষর করেছে, আরও কয়েকটা মুসলিম রাষ্ট্র এই জিনিসটাকে স্বাক্ষর করেছে। ওরা বলেছে যে আমাদের আইন, আমরাও মুসলিম দেশ, ওরা হয়তো আরও কঠোর মুসলিম আমাদের চেয়ে, কিন্তু ওদের জন্য ওরা কোনো সমস্যা দেখে না। সাবস্টেন্টিভ ইকুয়ালিটি বা প্রকৃত সমতা আমরা কারেক্টিভ অ্যাপ্রোচটাকেই বলে থাকি। কি কি হইলে পরে সাবস্টেন্টিভ ইকুয়ালিটি হবে বলে সিডো বলেছে? সম কাজের সম মজুরি। আমরা আরেকটা অ্যাপ্রোচের কথা বলেছি, সেটা কি? প্রোটেকশনিস্ট অ্যাপ্রোচ। এরা নারী পুরুষ ভিন্ন সেটা স্বীকার করে, কিন্তু কোন দৃষ্টি দিয়ে স্বীকার করে? নারী তুমি দুর্বল, নারী তুমি কোমল, অসহায়, আর পুরুষ কি? পুরুষ শক্তিশালী। যেহেতু আমি শক্তিশালী আর তুমি দুর্বল, তো আমার দায়িত্ব তোমাকে প্রোটেক্ট করে রাখা। আর সুরক্ষা দিতে যাইয়া কি হয়? পিছায় রাখে আরো, এটা সে নিজে বুঝেও না। কারেক্টিভ কি বলছে? নারী পুরুষের মধ্যে সমতা আনয়নের লক্ষ্যে নারীর জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে। সিডোর ওই ভিডিওতে যা যা বলেছে তার প্রেক্ষিতেই যে সমতার দিকে যাওয়ার জন্য কি কি স্টেপস নেওয়া দরকার সেই ধরনের সুপারিশই আপনারা করেছেন। সো ওয়েল ডান। সিডো ব্যবহার করে আমরা সংশোধনীমূলক কাজগুলো করতে পারি বা নতুন প্রয়োজনও মেটাতে পারি। প্রতি বছর যখন এই সিডো নিয়ে শুনানি হয়, জাতিসংঘে প্রতিটা দেশ শুনানিতে অংশ নেয়, তখন জাতিসংঘ থেকে ব্যাখ্যা দেওয়া হয়। একটা হইল ওই দেশের প্রেক্ষিতে ব্যাখ্যা দেয়, একটা পার্টিকুলার সংখ্যক রাষ্ট্র যখন ওতে শরিক হয়, সাইন করে যে হ্যাঁ এই ডকুমেন্টটা তো ভালোই, আমরা এটা শরিক হব এবং আমরা এটা সাইন করলাম, তখন এটা ইন্টারন্যাশনাল ল হিসেবে প্রতিষ্ঠিত হয়। তারপরের স্টেপ হইল ওই কান্ট্রিগুলো সেকশন বাই সেকশন, আর্টিকেল বাই আর্টিকেল সই করে এবং ওয়াদা করে। তো সেই চ্যাপ্টারও শেষ হওয়ার পরে যখন শেষ এই সই করলো, সই করার পরে 1 বছরের মধ্যে তার প্রথম রিপোর্টটা দিতে হয়। দেশের অবস্থা কি? সিডো প্রতি 4 বছর পর পর বাংলাদেশ গভর্নমেন্টকে রিপোর্ট করতে হয়। যখনই রিপোর্টিং হয় সব দেশ থেকেই সরকার একটা রিপোর্ট দেয়, পাশাপাশি এনজিও, ইন্ডিভিজুয়াল রিপোর্ট দিতে পারে, শ্যাডো রিপোর্ট। আমরা যারা সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, ট্রেড ইউনিয়ন সহ, আমরা কি করি? আমরা একটা বিকল্প প্রতিবেদন দিই। এই যে আর্টিকেল 18, সিডোর কয়টা ধারা মোট? 30টা। 30টার মধ্যে 16টা ধারা হচ্ছে রাইটস, 17 থেকে 23 পর্যন্ত হচ্ছে প্রসিডিউর, এবং 18 নম্বর ধারায় সেখানে রাষ্ট্রের দায়িত্ব কি? টু সাবমিট দ্য রিপোর্ট টু দ্য সেক্রেটারি জেনারেল অফ ইউএন। এই রিপোর্টিং করার বাধ্যবাধকতা কিন্তু সিডোর মধ্যে বলা হয়ে গেছে। 1986 সালে আমাদের প্রথম রিপোর্ট গেছে, তারপরে 1990, তারপরে আমরা দেখছি যে 1997 সালে তৃতীয় এবং চতুর্থ। এই যে 2015 পর্যন্ত আমাদের রিপোর্ট গেছে। এখন পর্যন্ত যে আমাদের যে সিটিজেন ইনিশিয়েটিভ, সেখানে 61টা অর্গানাইজেশন যুক্ত। কেন ট্রেড ইউনিয়ন নারী নেত্রীরা এই রিপোর্ট প্রসেসের সাথে যুক্ত হবে? কোথায় কোথায় গ্যাপ? এইখানে নারী নেত্রীদের দায়িত্ব। সিডো যেটা বলেছে ফর্মাল অ্যাপ্রোচ, তা আমরা এখানে বলেছি এই অ্যাপ্রোচ বা পন্থা নারী পুরুষের ভিন্নতা স্বীকার করে না। সবাই আবার একটু দেখেন, পুরুষকে মডেল ধরে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, অর্থাৎ পুরুষরা তো প্রথম আসছে এই শ্রমবাজারে। প্রোটেকশনিস্ট অ্যাপ্রোচ আমরা বলেছি নারী পুরুষের ভিন্নতা স্বীকার করে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। এবং আমরা ফাইনালি কারেক্টিভ অ্যাপ্রোচের কথা বলেছি, সংশোধনমূলক পন্থা। এরা এই অ্যাপ্রোচ ভিন্নতা স্বীকার করছে এবং সমতা আনয়নের লক্ষ্যে নারীর জন্য বিশেষ পদক্ষেপও নিচ্ছে, সকলের জন্য সঠিক পরিবেশ তৈরির দায়িত্ব গ্রহণ করে, তারপরে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আইন বা নীতি করার কথা বলে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হইল সাবস্টেন্টিভ ইকুয়ালিটির বা প্রকৃত সমতার, যে তার শারীরিক পার্থক্যের উপরে ভিত্তি করে কোনো বৈষম্যমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। তো সবটা দূর রাতারাতি হয় না, আস্তে আস্তে করতে হয়। সিডো এমন একটা আইন, এমন একটা ট্রিটি যেটা বাংলাদেশ সরকারের উপরে বাধ্যতামূলকভাবে ফলো করার জন্য বলা হয়েছে। এগেইন ওই যে রিজার্ভেশন রেখেছে, ওখানে আমি করতে পারবো না।
করতে হবে যেমন করে করা দরকার। এখানে আবার ওই অ্যাপ্রোচগুলো মনে করতে হবে। এই যে আমার যে প্রয়োজন, নারীর যে প্রয়োজন, এইটাকে রেসপেক্ট করতে হবে, অর্থাৎ এটাকে গ্রহণ করতে হবে, বিবেচনায় নিয়ে আমার এই স্বার্থ তোমাকে রক্ষা করতে হবে, দ্যাট ইজ কল্ড প্রোটেক্ট। এবং তারপরে এইটাকে প্রমোট করতে হবে। তারপরে হলো 100% কনফার্ম করতে হবে যে না, আমি করে ফেলেছি। আমরা চাচ্ছি যে আমাদের এই রিপোর্টটা গভর্নমেন্টের রিপোর্টের চাইতে ওয়েল পার্টিসিপেটরি হয়। কোন কোন সেক্টরের সাথে আমরাকে প্রায়োরিটি ধরে নিব। আমরা যে সেক্টরগুলো নিয়েছিলাম সেই সেক্টরগুলো হচ্ছে রেডিমেড গার্মেন্টস, বিড়ি শিল্প, মাইগ্রেন্ট ওয়ার্কার, এগ্রিকালচার অ্যান্ড উইমেন ইন ইনফর্মাল সেক্টর। যে আপনারা এখানে যারা আসছেন, আমি দেখছি যে আপনারা সবাই আরএমজি সেক্টরের, কিন্তু ইনফর্মাল সেক্টর সম্পর্কে জানেন না, আমার মনে হয় এমন না। আমরা হচ্ছে আরএমজি সেক্টরের পাশাপাশি এখন গৃহ শ্রমিক, নির্মাণ শ্রমিক, চাতাল শ্রমিক তাদেরকে নিয়েও কাজ করছে গুড। কারণ ইনফর্মাল সেক্টর হচ্ছে তাদের জন্য, বেশিরভাগ ইনফর্মাল সেক্টরের জন্য কোনো শ্রম আইনের কোনো বালাই নাই, সেখানে কর্মঘণ্টার কোনো বালাই নাই, তাদের জন্য কোনো মজুরি কাঠামো নাই। বাংলাদেশের জাতীয় ন্যূনতম মজুরি না থাকার কারণে কারো আজকে যে মজুরি পালো আগামীকাল সেটা পাবে এমন কোনো নিশ্চয়তা নাই। অনেক ধরনের বৈষম্য, নির্যাতন, অসুবিধা সেখানে রয়েছে। সব থেকে শেষে আমাদের যে উদ্দেশ্য যেটা ছিল যে আমরা নারী শ্রমিক আন্দোলন এবং নারী আন্দোলনের সাথে আমরা যৌথভাবে আমাদের এজেন্ডা তৈরি করব। নারী শ্রমিকের অবস্থান পরিবর্তনের জন্য পদোন্নতি, দক্ষতা ও বৃদ্ধি ও আস্থা বৃদ্ধি করা, শ্রমিক আন্দোলনকে বেগবান করার জন্য অর্থ যোগানের কৌশল তৈরি, নারী সংগঠক ইউনিয়ন সদস্য নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রেড ইউনিয়ন এর কর্মপরিবেশ পরিবর্তন করা যাতে নারী অংশগ্রহণ বৃদ্ধি পায়, নারী শ্রমিক সংগঠকদের মর্যাদা বৃদ্ধি করা, নারী প্রতিনিধিত্ব, ট্রেড ইউনিয়ন বৃদ্ধির জন্য দক্ষতা বৃদ্ধি করা, ট্রেড ইউনিয়নের নারী নেতৃত্ব বৃদ্ধির জন্য যৌথভাবে কাজ করা, শ্রমিক আন্দোলনে নারীর স্বার্থ রক্ষার জন্য সিদ্ধান্ত গ্রহণে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শ্রমিক আন্দোলনে আরএমজি সেক্টর অন্যান্য প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরকে আওতায় আনা, ট্রেড ইউনিয়নে নারী নেতৃত্ব বৃদ্ধির জন্য যৌথভাবে কাজ করা। ফ্যাক্টরি পর্যায়ে নারী শ্রমিকদের প্রকৃত সমতা আনয়নের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিশ্চিত করা, যেমন শিশু দিবা যত্ন, মাতৃত্বকালীন ছুটি। শিল্প এলাকায় নারী শ্রমিকের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য অ্যাডভোকেসি করা, নারী কাজ পেশা হিসেবে দেখার জন্য বিভিন্ন স্তরে পদক্ষেপ নেওয়া, জীবনমান উন্নয়নের জন্য মজুরির দাবি যৌথভাবে তোলা। বর্তমানে প্রচলিত প্রশাসনিক নিয়ম নীতিগুলো সংস্কার করা যাতে করে বৈষম্যমূলক নিয়ম নীতিগুলো পরিবর্তন করা যায়, রাতের ডিউটি, ওভারটাইম। সরকার এবং মালিক পক্ষের জন্য প্রকৃত সমতা অনুধাবনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা, সিডো ব্যবহার করে সরকারকে জবাবদিহি করা, নিয়োগে নারী পুরুষের মধ্যে যেন বৈষম্য না হয় তার ব্যবস্থা নেওয়া। 2 বছরের শ্রম দিয়ে আমরা এখানে এসেছি। আমরা চাচ্ছি যে আরও 2 বছর, 4 বছর, 6 বছর শ্রম দিয়ে আসল কিছু পরিবর্তন দেখা, আবার 2 বছর পর এখানে মিলিত হই। হ্যাঁ, তাইলে আমরা কোনটা বলতে পারবো যে আসলেই অগ্রগতি হয়েছে, আর কয়েকটা বলবো যে না ঠিক আছে আমরা চেষ্টা করব, হয়তো পরের ধাপে ধরবো। শ্রমিক আন্দোলনের ভিতরে নারী স্বার্থ, নারী অধিকারকে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমার করণীয় কি? আর নারী আন্দোলনের কর্মী হিসাবে আমাদের ইন্টারেস্টটা হচ্ছে শ্রমিক আন্দোলনে নারীর হিস্সা, নারীর অধিকার, নারীর স্বার্থ আমরা কিভাবে রক্ষা করবো, সেই জায়গায় আমরা একটা মেলবন্ধন দেখতেছি। তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে একসাথে, তাই না? তাহলে ওই কাজগুলো কি? তা আমি যদি একটা উদাহরণ দিই, সিডো ব্যবহারে সরকারকে জবাবদিহি করা, নারী শ্রমিকের স্বার্থে সিডোকে ব্যবহার করে আমরা কথা বলবো, সেই জায়গায় নারী পক্ষের সাথে যৌথ কোনো উদ্যোগ হতে পারে কিনা। সামনে যেহেতু আমাদের মজুরি বোর্ডের একটা আছে, তো এখানে গার্মেন্টস সেক্টরে বিশাল একটা কাজ করার সুযোগ আছে আমাদের নারী পক্ষের সাথে আমাদের ট্রেড ইউনিয়নগুলার। আমরা চাইবো যে মজুরি বোর্ডে ভালো প্রতিনিধি আসুক, তারপর তারা খালি ন্যূনতম মজুরি না, তারা এরকম জীবন মান উন্নয়নের মজুরি হিসাবেই জিনিসটাকে বিবেচনা করুক।
ট্রেড ইউনিয়নের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য দক্ষতা বৃদ্ধি করা, সাথে কিন্তু আমরা এই ট্রেড ইউনিয়নের নারী নেতৃত্ব বৃদ্ধির জন্য যে যৌথ কর্মকাণ্ডের কথা বলছি, দুইটা কিন্তু প্রায় পাশাপাশি। সাথে আরেকটা আছে যে এটা হচ্ছে আপনার 6 নাম্বার, 7 নাম্বার, আর হচ্ছে এই যে লাল কার্ডে যেটা লিখছেন। ঠিক আছে, এই তিনটে মিলে আমরা বলছি যে আগামী 1 বছর 2 বছর আমরা সবাই মিলে যৌথভাবে এটার উপর কাজ করব। আর একটা বললাম যে মজুরি বোর্ডে এটাকে ইনফ্লুয়েন্স করা, যাতে এখানে আরো বেশি চাপ দেওয়া যায়, এই আলোচনাগুলিকে আরেকটু প্রোগ্রেসিভ করা যায়, সেখানে কাজ করব। আর আরেকটা নিতে পারি, আইএলও কনভেনশন র্যাটিফাই করার জন্য গভর্নমেন্টের সাথে লবি। আর এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে নারী শ্রমিকের অবস্থান পরিবর্তনের জন্য তাদের পদোন্নতি, দক্ষতা বৃদ্ধি এবং আস্থা বৃদ্ধি করা। তার মানে যাতে আমার কর্মী লেভেলে নারী ঝরে না পড়ে, যাতে ওইখান থেকে সাহস পায় আস্তে আস্তে যাতে উঠে আসবে, সেই দিকে কাজ করা। এইটাও কিছু করতে চাই আমরা। হ্যাঁ, আমি অবশ্যই চাই। আমার একটা সাজেশন আছে, আমরা এখানে 3টা কার্ড করেছি যে ট্রেড ইউনিয়নের মধ্যে নারী নেতৃত্ব বাড়ানোর জন্য, তাই না? তো এখানে আরেকটা কার্ড ছিল যে নারী শ্রমিক সংগঠক, তাদের মর্যাদা বৃদ্ধি করা। তাহলে এটার সাথে যাচ্ছে। তাহলে এখানে আমরা এখন আপাতত 4টা এজেন্ডা পেলাম। সিডো রিপোর্টিংটা নিতে চেয়েছিলেন ওনারা। তো আমরা যদি এই 4টা 1 2 3 4 5টা হয়ে গেল, কিন্তু ধরে নিলাম যে এই সিডো রিপোর্টটা অল্টারনেটিভ রিপোর্টও এই বছরে চলে যাবে, আশা করছি যে মজুরি বোর্ডও এই বছরে হয়ে যাবে, আর এইগুলি আরেকটু দীর্ঘমেয়াদী, হয়তো 2-3 বছর ধরে কাজ করতে হবে আমাদের। তো এটা হচ্ছে আমি মনে করি আমাদের এজেন্ডা। 2 দিন আমাদের কেমন গেল, জাস্ট একটু পিক পয়েন্টে প্রত্যেকটা টেবিলটা থেকে যে 2 জন বলেন, যে একজন বলবেন যে কোনটা ভালো লেগেছে, কি উন্নয়ন করা গেলে আরেকটু ভালো হইতো। সিডো নিয়ে আমরা অনেক কিছু জানলাম, এটা অনেক ভালো লাগছে। সিডো নিয়ে যদি আমাদের আরেকটু লং টাইমের ট্রেনিংটা হইতো, আরো জানতে পারলে ভালো হইতো। আসলে 2 দিন ব্যাপী এই জিনিসটা মাথায় নেওয়াটা যাচ্ছে না। নারী আন্দোলন এবং নারী শ্রমিক আন্দোলন, যে দুইটা বিষয় একসাথে যৌথভাবে চিহ্নিত করে যে আমাদেরকে বোঝানো হয়েছে, এটা আমার কাছে একদমই নতুন মনে হয়েছে। এই যে সিডো সম্বন্ধে যে আমরা একটা পথ দেখাই দিছে, এই জিনিসটা জানতে পেরে খুবই ভালো লেগেছে। আপনাদেরকে দেখে অভিভূত যে আপনারা যা বলতে চান তা খুব সুনির্দিষ্টভাবে বলতে পারেন। আমার জন্য লার্নিং কি, একটা হচ্ছে আমি জানলাম যে এনারা এরকম, আর একটা হচ্ছে লার্নিং যে সুনির্দিষ্টভাবে বলার জন্য, ভালো রাইট শব্দ উচ্চারণ নেওয়ার জন্য অনেক বেশি শিক্ষার দরকার হয় না, দরকার হয় অনুভূতি, দরকার হয় জানা ভালোভাবে, দরকার হয় উপলব্ধি। সবাই আমরা ভালো থাকবো, হ্যাঁ, সবাই আমরা নিজের পরিবারের সাথে সাথে আমরা যেখানে কাজ করি তাদের স্বার্থ আমাদের স্বার্থ নিয়েই কাজ করব। ধন্যবাদ। হ্যাঁ।